উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি। নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। ঐক্যবদ্ধ জলপাইগুড়ি বিজেপি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা 24 ঘন্টার মধ্যেই হাজারো পথ চলতি মানুষের আশীর্বাদ নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে মনোনয়নপত্র জমা করলেন সদর বিধানসভা আসনের প্রার্থী সৌজিত সিংহ। 17 এপ্রিল ভোট গ্রহণ। ডুয়ার্স সহ জলপাইগুড়িতে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেবার পালা। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, জলপাইগুড়ি নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা রোড, জলপাইগুড়ি। মানুষের আশীর্বাদ পেয়ে বিপুল ভোটে জয়ী হবে বিজেপি, দাবি জেলা সভাপতির। এ যেন ভোটের বিজয় উল্লাস। বিধানসভা ভোট এখনো হয়নি জলপাইগুড়িতে। বিজেপির মনোনয়নপত্র দাখিল করাকে কেন্দ্র করে এক মহা মিছিলের আয়োজন জেলা বিজেপির সদর বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নমিনেশন পর্ব ছিল শুক্রবার। এদিন জলপাইগুড়ি শহরের পার্কের মোড় থেকে একটি মিছিল ও শোভাযাত্রা বের করে জলপাইগুড়ি জেলা বিজেপি। মিছিলটি সারা শহর পরিক্রমা করে জলপাইগুড়ি কোর্ট মোড়ে উপস্থিত হয়। এরপর প্রার্থী সৌজিত সিংহ মনোনয়নপত্র দাখিল করেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের দপ্তরে। জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী জানান, বিপুল ভোটে বিজেপি প্রার্থী এবার জলপাইগুড়ি থেকে জয়ী হবেন। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বাতি দেওয়া লোক পর্যন্ত থাকবে না বলে তীব্র কটাক্ষ করেন তিনি। মানুষের স্বতঃস্ফূর্ত দেখতে পাচ্ছেন, মানুষ ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আগামী 2 তারিখ পর তৃণমূল করার লোক থাকবে না, অফিস খোলার লোক থাকবে না, তৃণমূলের পার্টি বাতি জ্বালাতে দেবো না আগামী দিন। বিজেপি নেত্রী অঙ্কিতা ছেত্রী বলেন, যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ তাদের পদযাত্রা এবং শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। তারা নিশ্চিত আগামী বিধানসভায় জলপাইগুড়ি আসন পাচ্ছে বিজেপি বলে জানান তিনি। এদিন নাচ গান ও হৈহুল্লোড়ে বিজেপি নেতা কর্মীদের একসাথে মাততে দেখা যায়। এটাই বলবো, আজকে আমাদের জলপাইগুড়ি সদর বিধানসভার বিজেপি প্রার্থী সৌজিত সিংহ মহাশয়ের আজকে আমাদের নমিনেশন দেওয়ার ডেট। তো আজকে আমরা পার্কের মোড় থেকে শুরু করলাম এবং এত জনসংখ্যা, জনসমুদ্র, যেটা গুনতে পারবো না। আর এটাই ইঙ্গিত যে আগামী বিধানসভায় ভারতীয় জনতা পার্টি 220 সিটে জয়ী হবে। আর বাংলার জনগণ যেভাবে বিজেপিকে সাপোর্ট করছে, সেটা আমরা নিশ্চিন্ত আছি যে সরকার আমরাই করবো। এটাই বলবো, স্বপ্ন অনেকে দেখতে পারে। দুর্নীতিবাজ সরকার যতই বলুক, পা ভাঙ্গা নিয়ে যতই নাটক করুক, বাংলার জনগণ সব বুঝে গেছে যে বিজেপি আসছে, তারা যাচ্ছে। এটাই আগামী দিন আমরা এটাই বলবো যে বিজেপি আসবে। আর বাংলাকে গণতন্ত্র যে তারা হনন করেছে তৃণমূলের সরকার, সেটাকে ফিরিয়ে আনবে বিজেপি সরকার। আমরা পদযাত্রা করে আসলাম, নমিনেশন দিতে যাচ্ছি। এখন সময় খুব শেষ, আমরা ঢুকে পড়ি, নমিনেশন দিই, আবার আপনার সাথে দেখা হবে, কথা হবে। ঠিক আছে, নমস্কার। ঠিক কেমন লাগছে? খুব দারুণ, একদম স্বতঃস্ফূর্ত, দুপাশের লোক হাত নাড়ছে, ধরে দিচ্ছে, একসাথে আমরা হাঁটছি। প্রচুর লোক এসছে আবেগের সাথে সব চলে আসছে। একদম সব মিলিয়ে যে ওগুলো পুরোনো গল্প। প্রথম হয়েছিল না, এটা আমি বলতাম না, জেলা নেতৃত্ব বলতে হবে। আমি জলপাইগুড়ি শুধু খবর আছে। চলো আসি দাদা, থ্যাংক ইউ। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্র ছাড়াও ডাবগ্রাম, ফুলবাড়ি, রাজগঞ্জ, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেন এদিন। জলপাইগুড়িতে অবস্থিত চা নিলাম কেন্দ্র দ্রুত ফিরবে তার স্বাভাবিক ছন্দে, এমনটাই জানালেন জলপাইগুড়ির সাংসদ। পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে ঠিকই, কিন্তু দ্রুত জলপাইগুড়িতে চা নিলাম কেন্দ্র শুরু হবে বলে আশ্বাস দিলেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত রায়।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তুলনামূলকভাবে ক্রেতা এখানে কম, তাই নিলাম কেন্দ্রটির শুরু করার ক্ষেত্রে কিছুটা অসুবিধা রয়েছে। আগামী 5 বছরে চা নিলাম কেন্দ্র সহ জলপাইগুড়ির আমূল চেহারার পরিবর্তন ঘটবে। এই নিয়ে বিস্তারিত তিনি আর কি বলেছেন শুনে নেব। সম্প্রতি একটা মিটিংয়ে, এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে বলা হয়েছে, চিঠি দিয়ে বাণিজ্য মন্ত্রক থেকে নাকি চিঠি দেওয়া হয়েছে যে এখানে সেই পরিস্থিতি বা পরিবেশ নেই যে চা নিলাম কেন্দ্র শুরু ওই করা। একটাই পরিস্থিতি নেই, মানে এইটাই হচ্ছে যে বায়ার যে সেটাকে এনশিওর করতে হবে। আপনি কি ভাবছেন এটা কি হতে পারে? এটা যদি করা যায়, একটা আমাকে যেটা সাজেশন দেওয়া হয়েছিল যে আপনি কিছু মানে বায়ার কিরকম যদি পারেন তো ঠিক করুন, সেটা নিয়ে আমার মনে আমাদের বসার দরকার। আমরা বসে যদি আমরা নিজেরাই আগে এনশিওর করি যে আমরা নিজেদের চা বাগানের যে প্রডিউস সেগুলোকে যদি আমরা এখানেই যদি সেল ভবিষ্যতে আসার আলো তাহলে নিশ্চয়ই হতে পারে, কেন হবে না। তবে আমি জলপাইগুড়ির কথা বলি। জলপাইগুড়ি আজকে থেকে আগামী 5 বছরের মধ্যে একটা অন্য চেহারা নেবে। মেডিকেল কলেজ হয়েছে, আপনারা জানেন। মেডিকেল কলেজটা কবে হলো সেটাও জানেন। কিভাবে হয়েছে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারেন। আমরা এখানে আসার পরে একটার পর একটা যে কাজগুলো হচ্ছে সেগুলো আপনাদের চোখের সামনে, হলদিবাড়ি চিলাহাটি রাস্তাটা দেখতে পাচ্ছেন, রেল লাইনটা দেখতে পাচ্ছেন। এরকমভাবে একটার পর একটা প্রজেক্ট হবে এবং আপনার কয়েক বছর পরে, মানে আগামী কয়েক বছর পরে দেখবেন যে জলপাইগুড়ির যে ভিজিবল চেঞ্জ, যেটা এখনো ওনারা করতে পারেনি। আগে যে অবস্থা তিমিরে ছিল সেই তিমিরে এখন পর্যন্ত আছে, কিন্তু এখন একটু চেঞ্জ হতে শুরু করেছে, এটা আপনারা বুঝতে পারবেন সবাই। শেষ শুধু জানার একটাই প্রশ্ন যে তাহলে চা নিলাম কেন্দ্র যে আসার আলোটা এখনো রয়ে গেছে, আপনারা এটা চেষ্টা করছেন? নিশ্চয়ই, মানে আমি কখনোই মানে দেয়ার ইজ নাথিং ইম্পসিবল। ঠিক আছে, ইম্পসিবল বলে ওয়ার্ডটা নেই। চেষ্টা করলে, হ্যাঁ, চেষ্টার পর চেষ্টা। আজকে সার্কিট বেঞ্চটা হওয়ার জন্য জলপাইগুড়ির মানুষ কিভাবে আবেগের সাথে কিভাবে জড়িয়েছিল দেখেছেন, তারা করেই এখানে করতে পারলেন আলটিমেটলি। এবং আমরা সার্কিট বেঞ্চটাকে আরেকটা জায়গায় নিয়ে যেতে চাইছি, এটা আমাদের উদ্যোগে আমরা শুরু করতে চাচ্ছি আর কিছুদিনের মধ্যে। অর্থাৎ এই প্রচেষ্টাগুলো আমাদের প্রচেষ্টাগুলো থাকবে যে জলপাইগুড়িকে ওভারঅল অলরাউন্ড ডেভেলপমেন্ট ক্ষেত্রে যা যা করার দরকার আমরা সেগুলো করব। কোনো উদ্যোগ নিচ্ছেন না এবং ফেলিওর বলেছেন, এবং এটা এই নির্বাচন ইস্যু হবে। ফেলিওর তো সব কাজের তো ফেলিওর বললে তো হয় না। ফেলিওর কথাটা আমি একটা কোথাও বলেছিলাম যে কোনো ওয়ার্ড নাই, ফেল বলে কোনো কথা হয় না। হয় আমরা মানে জিতি না হলে শিখি। আমি যে কথাটা করেছি সেখানে আমরা জিতি নাহলে শিখি। আমাদের যেটা ল্যাক ছিল, গ্যাপ ছিল, সেটা হচ্ছে যে এখানকার ডিটেলস আরও কিছু ইনফরমেশন আমাদের দরকার। এটাকে আরও ইনফ্রাস্ট্রাকচার সমস্তভাবে ভেবে দেখা দরকার যে আমরা কীভাবে এগোবো। এই যে ওয়ে আউট, মানে কি পদ্ধতি হতে পারে যার মাধ্যমে আমরা এটাকে এস্টাবলিশ করতে পারি, সেটা কিন্তু আমাদের আরেকটু ভেবে আস্তে আস্তে করে এগোতে হবে। আমরা কিছুটা এগিয়েছি, একটা জায়গায় রেসপন্স পেয়েছি যে এখানে আমাদের যে লোন বা যেগুলো ডিউস আছে সেগুলোকে আমরা মানে পেয়ে যাব, অর্থাৎ লোনগুলোকে হয়ে যাবে, অর্থাৎ লোন শোধ করে, মানে লোনকে আর দিতে হবে না, পে করতে হবে না, রিপে করতে হবে না, এইরকম একটা জায়গায় জন্য সম্মতি পেয়েছিলাম। কিন্তু এবার নতুন করে চালানোর ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে বায়ার, এবং আমার সাথে এটাও কথা হয়েছে যদি কিছু বায়ার যদি আমরা ঠিক করতে পারি এবং সেটা যদি ওনাদের কাছে জানাতে পারি তাহলে এটাকেও চালু করা যায়। দল ঐক্যবদ্ধই আছে, সর্বস্তরের নেতা কর্মীরা ভোট যুদ্ধের জন্য তৈরি, সাংবাদিক সম্মেলন করে জানালো বিজেপি। বৃহস্পতিবার জলপাইগুড়ি বিজেপির দলীয় কার্যালয়ে এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী, সাংসদ জয়ন্ত রায়, রাজ্য বিজেপি সহ সভাপতি দীপেন প্রামাণিক, প্রার্থী সৌজিত সিংহ প্রমুখ। বিজেপির রাজ্য সহ সভাপতি দীপেন প্রামাণিক জানান, দলের মধ্যে কোনো সমস্যা নেই, সমস্যা ছিলও না। সম্প্রতি জেলা পার্টি অফিস ভাঙচুর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বাস্তবে এমন কোনো সমস্যাই নেই। দু একটি বিক্ষোভ ছিল, সেটি স্বাভাবিক ব্যাপার, সব মিটে গেছে। একসাথে লড়াই করে বিজেপি এবার জলপাইগুড়ি বিধানসভা আসনে জয়ী হবে বলে জানান তিনি। এ বিষয়ে অন্য বিজেপি নেতৃত্ব কি বলেছেন একবার শুনে নেব। আমরা ঐক্যবদ্ধই আছি প্রার্থী নিয়ে। আপনাদের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় আমাদের কোনো নেতাই বলে নাই যে আমরা ঐক্যবদ্ধ না, আমাদের প্রার্থী পছন্দ না, আমাদের প্রার্থী অযোগ্য। এই সমস্ত শব্দ আমাদের কোনো নেতা কেন
একজনের বুথ স্তর পর্যন্ত কর্মীও আজ পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। যদি দিয়ে থাকে দয়া করে আপনারা একটু দেখান ভিডিও ক্লিপিংটা। অফিসটা অফিস ভাঙচুর হলো আপনার অফিস ভাঙচুর হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভাঙচুর হয়েছে। অফিস ভাঙচুরটা যদি আপনারা বড় করে দেখান তাও বিজেপি 200-র বেশি পাবে, তাও জলপাইগুড়ি সদর বিধানসভা জিতবে। যদি ছোট করে দেখান তাও জিতবে, এর বাইরে কিছু বলবার নাই। জেলা সভা নামে পোস্টার নিয়ে ফ্লেক্স নিয়ে শহর জুড়ে মিছিল হলো, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, আপনাকে প্রার্থী চেয়ে প্রচার হলো, আপনার নামে ফ্লেক্স পড়লো। আমার প্রার্থীপদের ব্যাপারটা এটা জেলার উপরে নির্ভর করে না। আমি রাজ্যের সহসভাপতি, আমাকে প্রার্থী করার ব্যাপারটা ঠিক করে কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে যারা এইভাবে আন্দোলন করেছে তারা আবেগবশত করেছে, সেই আন্দোলন তারা করা ঠিক করেনি এবং সেই মিছিলের অগ্রভাগে আমি ছিলাম না। এই অফিসে যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে তার সমস্ত বিরোধিতা আমি করেছি। যারা মাথা গরম করেছে তাদের শান্ত হওয়ার জন্য আমি যা যা বলার যা যা করার সব করেছি। এখন আপনারা তো প্রেস কনফারেন্স করছেন, কোতোয়ালি থানাতে এফআইআর রয়েছে আপনার বাপি গোস্বামীর বিরুদ্ধে, এফআইআর লজ বাই আপনার কাছে আছে? আছে আছে না না, আপনাদের কাছে ডকুমেন্টস আছে? বলবো কেন? না না না, না জেনে যদি দেখান তাহলে আমি তার উত্তর দিচ্ছি। আর যদি না 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 না, আমি আপনি বললেন আমি আগে দেখবো, দেখে আপনাদের নিশ্চয়ই যদি প্রয়োজন হয় সেই এফআইআরের কারণে আরেকদিন প্রেস মিট ডেকে সেই ব্যাপারটাকে ক্লিয়ার করব। আপনারা যে ঐক্যবদ্ধ সেটা প্রমাণ করার জন্য কি আজকে সাংবাদিক না, সম্মেলন? আমরা কালকে মনোনয়নপত্র দেব সবাই মিলে, সারা শহর জুড়ে প্রত্যেকটা বুথ থেকে আমাদের 103টা বুথ থেকে সবাই আসবে। গ্রামীণ 10টি অঞ্চল থেকে প্রতিটি বুথ থেকে সমস্ত নেতা কর্মী সমর্থক শুভনোদ্দায়ী মায়েরা বোনেরা যুব ভাইয়েরা যুবতীরা সবাই আসবে। আর সেই মেসেজ দেওয়ার জন্যই যে আমরা কালকে যাচ্ছি, ফলে আমরা আজকে সাংবাদিক সম্মেলন করছি। যুবককে বঞ্চিত করা হয়েছে, ক্যাটাগরিক্যালি এই কথা বলেন। মানে লক্ষাধিক টাকার বিনিময়ে টিকিট বিক্রি করা হয়। লক্ষাধিক টাকা শুনুন, আমরা আজকে বসছি, কালকে মনোনয়নপত্র দেওয়ার জন্য আমরা যাব। আপনারা যে সমস্ত প্রশ্ন রাখছেন সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা কালকে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে আপনাদের আমরা দেব। আজকে আমাদের একটা প্রস্তুতি চলছে, এই প্রস্তুতিতে আপনাদের যে নেগেটিভিটি, যে সমস্ত নেতিবাচক প্রশ্ন, সেগুলোর উত্তর দিতে চাই না। আমরা এগিয়ে যেতে চাই, আমরা লড়াই করতে চাই, আমরা যুদ্ধে জয় করতে চাই। ফলে যদি কোনো পজিটিভ আলোচনা থাকে সেটা বলতে পারি। তাহলে কি প্রার্থী নিয়ে প্রথম দিকে কোনো সমস্যা ছিল না? কোনো সমস্যা ছিল না, আপনি বলতে পারবেন না কোথাও প্রার্থী নিয়ে। আমাদের কেউ বলেছে প্রার্থী অযোগ্য, কেউ বলেছে প্রার্থীকে মানব না, কেউ আমি কোনো বিবৃতি দিয়েছি, বাপিদা কোনো বিবৃতি দিয়েছে, জেলার কোনো পদাধিকারী বিবৃতি দিয়েছে, রাজ্যের কোনো পদাধিকারী বিবৃতি দিয়েছে, এমন ঘটনা ঘটেনি। পার্টি অফিস ভাঙচুর বা আগুনের যারা অভিযুক্ত ছিল তাদের বিরুদ্ধে পার্টি অফিস ভাঙচুরের ব্যাপারটা বলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই পার্টি অফিস ভাঙচুর করে একটা ঘটনা ঘটেছে। আমরা তৎক্ষণাৎ সেই বিষয়টাকে নিয়ন্ত্রণে এনেছি। যত জায়গায় পার্টি অফিস ভাঙচুর হয়েছে তার বেশিরভাগ জায়গায় পার্টি অফিসগুলো আমরা রিপেয়ারও করেছি। সেটা আমাদের পার্টির ভেতরে বসে আমরা কথা বলে নিয়েছি। ক্ষোভ বিক্ষোভ যা হয়েছিল সেগুলো যারা বোঝেনি তারা করেছে, আমরা সেটাকে প্রশমিত করেছি। আমরা আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি, সমস্ত কিছু আমাদের মিটে গেছে। এই নিয়ে আমাদের একটা ভোট কম পাওয়ার কোনো প্রশ্ন নেই। বললেন আপনাদের এই মারধর করেছে, আপনি মারধর করেছেন, আপনি অভিযুক্ত, দেবেন্দ্র পান্ডেকে মেরেছেন, স্পেসিফিক্যালি আপনার নাম আছে, পলান ঘোষের নাম আছে এফআইআরে। শুনেন, পুলিশও বলেছে যে আপনি বেল নেন, তা আপনি কি বলবেন এটা? কোর্ট তো মানুষের জন্য, কোর্ট তো গরু ছাগলের জন্য না। হ্যাঁ, কোর্টে আমার নামে যদি কোনো এফআইআর থাকে আমি শুনবো এফআইআর আছে কিনা। যদি এফআইআর থেকে আমি আইনের পথে আমি আমার যেটা আইনের কাজ করব। কিন্তু এফআইআর কী করছে না করছে আমি বিষয়টা জানি না। সারাদিন পার্টির সাংগঠনিক কাজে ব্যস্ত থাকি। প্রথমেই আমি আপনাদের বলি, আমাদের পরিবারটা বড় পরিবার। যে পরিবারের তৃণমূলের মতন তো পরিবার আমাদের না, 20টা এমপি আর 200টা এমএলএ নিয়ে আমাদের পরিবার না। আমাদের পরিবার কোটি কোটি সদস্যের পরিবার, 100 এমএলএর পরিবার, 100 এমপি পরিবার, আর হাজার হাজার কোটি কোটি পরিবার নিয়ে আমাদের বিজেপি পরিবার। মতৈক্য থাকতে পারে, দুঃখ অভিমান থাকতেই পারে, সেগুলো সব এক করেই আমরা নির্বাচনের যুদ্ধে নামছি, আমরা সাকসেস।
এই যে পার্টি অফিস ভাঙচুর বা অগ্নিসংযোগ অতীতে জলপাইগুড়ি জেলাতে এই ধরনের ঘটনা কোনোদিনও ঘটেনি, এটা কি আদৌ কাম্য ছিল? আমি এই যে বিষয়ে কোনো মনে করি না। মালদার ক্ষেত্রে আমরা দেখেছি এরকমই একটা গন্ডগোলের ঘটনায় একজন নেত্রীকে সাসপেন্ড করেছে বিজেপি নেত্রী। সেটা আপনার রাজ্য নেত্রী জিজ্ঞেস করুন, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করি না। কোন বিষয়ে? যেটা আপনি বললেন আমি এই বিষয়ে কোনো মন্তব্য করি না। বলছি দাদা, আপনার বিরুদ্ধে সাংসদের বিরুদ্ধে দলের রাজ্য নেতৃত্ব মুকুল রায়, কেন্দ্রীয় নেতৃত্ব মুকুল রায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে আপনাদেরই কর্মীরা প্রতিবাদ করলো, মিছিল করলো, ধিক্কার জানালো এবং আপনার প্রতি গুরুতর অভিযোগ করলো, এবং এটা সাধারণ মানুষের মধ্যে একটা ভুল বার্তা গেল না? ভোটে শোনেন, প্রভাব পড়বে না? একটা কথা বলি, অবুঝ সন্তান না বাবাকেও লাগতে পারে, অবুঝ সন্তান তার পিতাকেও লাগতে পারে। আমি মনে করি অবুঝ সন্তান, আমি তো অবুঝ সন্তান, শিশু সন্তানের সাথে তো আমি লড়াই ক্যাচাল করবো না, আমার দলও করবে না। সেই সন্তানদের কি বোঝাবেন? সে সন্তান আমার পরিবারের সন্তান, অবুঝ সন্তান তার পিতাকেও লাগতে পারে, পিতা তো সয়। তা আমরা দলের সিনিয়র কার্যকর্তা, আমরা এখানে যারা বসে আছি, আমাদের সম্মানীয় এমপি আছে, দীপেন দা আছে, জলপাইগুড়ি সুখদেব দা, আমরা পুরানো কয়েকজনই আজকে জলপাইগুড়ি জেলায় আছে, তখন তো আমাদের বহু পুরানো হয়েছে। তা আমাদের বিষয় হচ্ছে, আমি প্রথমে বলছি আমাদের পরিবার যৌথ পরিবারে খুব অভিমান থাকতে পারে, আমরা সবাইকে নিয়ে ইলেকশন নির্বাচন। বাজে বার্তা চলে গেল যে এখানে গোষ্ঠী দ্বন্দ্ব। আপনারা 2 তারিখে রেজাল্টটা টের পাবেন, খারাপ হলো না ভালো হলো 2 তারিখে। আজকে যে ঐক্যবদ্ধ ছবিটা, সেটা কি আমরা এরপর থেকে দেখতে পাবো? আমাদের ঐক্য আছে, আমরা কি আলাদা আছে নাকি? আমাদের একই। এতদিন তো দেখি কোনো দেখা যায়নি কখনো এইভাবে এই যে রথ হলো আমাদের যে পরিবর্তন যাত্রা, আমি আর দীপেন দাদা একসাথে 4 দিন থাকলাম, ছিলাম তো একসাথে তো আমরা পার্টি করলাম প্রায় 27 বছর হলো, 27 বছর তো একই সাথে আমরা আছি। যা প্রথমে বললাম এই তো মূল বিষয়, আমার প্রার্থীপদ ডিক্লেয়ার হওয়ার পর আমি বিভিন্ন যখন ক্যাম্পেনিং করতে গেছি, আপনারা সাংবাদিক বন্ধুরা বেশ কিছু সাংবাদিক বন্ধু বারবার জিজ্ঞেস করছে, আপনি ঘুরে বেড়াচ্ছেন, কার্যকর্তা আছে, নেতৃত্ব কই, জেলা নেতৃত্ব কই, জেলা সভাপতি কই, রাজ্য নেতৃত্ব কই। যার জন্য আমি খুব প্রচেষ্টা ছিল, দুজনকে বলতাম একদিন তোমরা দুজনে খুব বিজি ব্যস্ত, একদিন চলো একসাথে প্রেস করো, জাস্ট এই। আমি খুব খুশি, আমার দুপাশে 2 দাদা রয়েছেন, অন্য নেতৃত্ব রয়েছে, বাস একসাথে আমরা লড়াই করবো। ডেফিনেটলি শুনুন, আমি একটা কথা আগেও বলছি, মানুষ, সাধারণ জনগণ, ভোটার আবেগের সাথে বিজেপির সাথে রয়েছে, ভোট নিশ্চিত, ভোট নিয়ে সম্পর্ক নেই। এইটা কোনো ভুল বার্তা যেটা না যায়, যার জন্য একসাথে প্রেস করবো। যে ঘটনাগুলো ঘটে গেল তার জন্য কি এখন পর্যন্ত কোনো সমস্যা হয়েছে প্রচারে গিয়ে, এই যে পার্টি ভাঙচুর? না আমি তো আগেও বলছি আপনাদের নিশ্চয়ই রেকর্ডে আছে এটা, যে আমাদের পার্টি অফিস ভাঙচুর আমাদের বিজেপি কোনো কার্যকর্তা করেনি। বৈঠকতা কেউ করছে, শুনুন, কারো ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, সেটা অলরেডি দাদা বলছেন, সাময়িক মন খারাপ ক্ষোভ বিক্ষোভ হতে পারে, সেটা অন্য জিনিস। ভাঙচুর বিজেপি কোনো কার্যকর্তা করেনি, আমি আগেও বলছি এই কথা আপনাদের। যেদিনকে পুজো দিয়েছি আমি প্রধান সেদিনকেও বলছি, আজকেও বলছি। সংবাদে এখন সময় বিরতি, রয়েছে অন্যান্য খবর, সঙ্গে থাকুন। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। চলছে মনোনয়নপত্র জমা দেবার পালা। সংযুক্ত মোর্চার ময়নাগুড়ি বিধানসভার প্রার্থী নরেশ চন্দ্র রায় শুক্রবার ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র পেশ করলেন। এদিন জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র পেশ করেন প্রার্থী। অপরদিকে সংযুক্ত মোর্চার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার প্রার্থী দিলীপ সিং শুক্রবার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র পেশ করলেন। এদিন জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র পেশ করেন প্রার্থী। কোন বিধানসভা? সংযুক্ত মোর্চার আরএসসি দলের প্রার্থী। আজকে তো নমিনেশন যাচ্ছেন দিতে? হ্যাঁ, নমিনেশন দিতে যাচ্ছি। মানে জেতার ব্যাপারে কি কিরকম, কতটা কি হবে না হবে? জেতার ব্যাপারে আমি 100% আশা। কি নাম? নরেশ চন্দ্র রায়। বিজেপির প্রার্থী কিভাবে নির্দলে দিবে? বিজেপির প্রার্থী তো বিজেপি হয়ে দিবে, কেউ হয়তো নির্দল দিচ্ছে। এরা প্রার্থীর জন্য আবেদন করেছিল, জানি না আমি সেটা। কি বলবেন, কতটা প্রভাব পড়বে বিজেপি ডাবগ্রামে? ডাবগ্রামে এবার সংযুক্ত মোর্চা কংগ্রেস সমর্থিত প্রার্থী জিতবে, সিপিআইএম এর প্রার্থী জিতবে, এটা নিশ্চিত।
সরকারও আমরা এবার বানাবো, এটাও নিশ্চিত। এইটুকু আপনাকে বলতে পারি। বিভিন্ন পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, মানুষের উপরে যেভাবে নানাভাবে আক্রান্ত মানুষ, এই রান্না গ্যাসের দাম বাড়ছে, চাকরি হয়নি, সবার বাড়িতে ছেলেমেয়েরা বেকার পড়ে আছে, জিনিসের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। মোদিজি বলেছিলেন 15 লাখ টাকা দেবে মানুষকে, পায়নি মানুষ। আর দিদি সরকার তো তোলাবাজি, সিন্ডিকেট, কালোবাজারি। দেখবেন আমার কনস্টিটিউয়েন্সিতে যিনি ছিলেন 10 বছর, যাকে মানুষ বিশ্বাস করেছিল, ট্রাস্ট করেছিল, তিনি একটা জুনিয়র হাই স্কুল 17টা হয়েছিল 2010-এ, একটাকে হাই স্কুল করেননি, হাই স্কুলকে হায়ার সেকেন্ডারি করেননি, কলেজ হয়নি। যিনি ছিলেন বিধায়ক, তিনি মন্ত্রী ছিলেন, জানেন তো আপনি, নাম কেন শুনতে চাচ্ছেন? গৌতম বাবু। হ্যাঁ, ওটাই বলছি। হ্যাঁ, তো আপনি জানেন না, আমি ভুলে যাইনি। আচ্ছা, বলুন। তো এই সেই এলাকার পানীয় জলের সমস্যা মিটেনি। 500 কোটি টাকার আমরা প্রজেক্ট পাঠিয়েছিলাম কর্পোরেশন, মিটেনি, সেই অপ্রুভ করেনি তারা। জমির পাট্টা বিরাট সমস্যা, গরিব মানুষের জমির পাট্টা না থাকলে নানা অসুবিধা, দেননি, আটকে রেখেছিলেন গৌতমবাবু। আমাদের সেই এলাকার জল নিকাশির সমস্যা, ডাবগ্রাম 1, 2, ফুলবাড়ি 1, 2 এগুলো পঞ্চায়েত আর রাখলে হবে না, আরবান হয়ে গেছে, টোটালি শহর হয়ে গেছে। এগুলোকে মিউনিসিপ্যালিটি করার নিজের তাদের প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি হয়নি। একদিকে তৃণমূলের এই প্রতিশ্রুতি পালন হয়নি, একদিকে এরকম বিক্ষুব্ধ বিজেপি। ডাবগ্রাম এবার কতটা? 100% জিতবো আমরা, 100% জিতবো। আর এই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কি বলবেন? ওদের সব দলেই, ওদের দল যেরকম, তাতে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবেই। মনোনয়নপত্র জমা দিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইলেন ডক্টর সুখবিলাস বর্মা। বললেন এবার সংযুক্ত মোর্চার ডাকে মরা গাঙে বান এসেছে। জয়ের ব্যাপারে 100% নিশ্চিত তিনি। তাই মনোনয়নপত্র দাখিল করে দুকলি রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে গেলেন প্রার্থী ডক্টর সুখবিলাস বর্মা। এদিন তাকে কোভিড বিধি মেনে হাতে গোনা কয়েকজনকে নিয়ে জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে দেখা যায়। তিনি বলেন কোভিড ফের মাথাচাড়া দিয়েছে, তাই আমরা সংযুক্ত মোর্চার পক্ষ থেকে কোভিড বিধি কঠোরভাবে মেনে নিয়ম অনুযায়ী যে কয়েকজনকে আনা যায় সেই কয়েকজনকে নিয়ে এসে মনোনয়নপত্র দাখিল করে গেলাম। আমি গত 10 বছর ধরে এখানে আছি, তাই মানুষ জানে আমি কেমন। এবার সংযুক্ত মোর্চার ডাকে মরা গাঙে বান এসেছে, তাই জয়ের ব্যাপারে 100% নিশ্চিত আমি। এই যে নমিনেশন সাবমিট করলাম, হ্যাঁ, আজকে তো প্রাথমিক শুরু হলো কাজ, আসল কাজ শুরু হলো। এতদিন এতদিন কি ছিল, নকল? না না, একদম নকল নয়, মানে আসল কাজ শুরু হলো, মানে এই অফিসিয়ালি আসল কাজ শুরু হলো। নকল কোনোটাই নয়, আমরা তো খেলা করি না ভাই রাজনীতি নিয়ে, কাজে আমাদের কাছে নকল কোনোটাই নয়। আচ্ছা, নমিনেশন নিয়ে আপনাদের মানে বাকিরা যেমন নমিনেশন দিতে আসছে লোকজন নিয়ে, আমি এমনিতেই পছন্দ করি না, জানেন আপনি। আমি ওইসব হাল্লা গোল্লা করে কি হবে? আর যেখানে পার্টিকুলারলি ভেতরে ঢুকতে দেবে না, সংযুক্ত মোর্চা ভেতরে ঢুকতে দেবে না। এসেছিল কি আপনার সঙ্গে? হ্যাঁ, সব শৈলবাবু ছিলেন না, কিন্তু যেখানে ঢুকতে দেবে না, আমি এতগুলো লোক নিয়ে এসে কি করবো? এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, আমরা এখানে 6 জন ঢুকলাম, তাই নিচে নিচে থাকতে হয়েছে, ভেতরে 3 জন বেশি থাকতে দেয় না। আচ্ছা, মানে একজনকে ডেকে নিল যখন পিনাকি বাবুকে, তখন ওকে বাইরে আসতে হয়েছে। মানে আপনারা আইনটাকে, সিস্টেমটাকে মেনটেন করলেন? আমরা সিস্টেমটাকে মেনটেন করেছি ভাই। কি আশা করছেন কি এখন? তো না, আমি আশা করছি মানে কি, আমি আপনাদের আগেও বলেছি, মানুষ তো জেতার জন্যই কন্টেস্ট করে, মানে লড়াই করে তো জেতার জন্য। আর আমি এখানে আছি 10 বছর, নিশ্চয়ই মানুষ জানে আমি কি করেছি, কাজে আমি ভীষণভাবে আশাবাদী। পাশাপাশি আপনি তো একজন শিল্পী, এবার গানটাকে কি মানে স্টেজে দেখা হবে, মানে শুনবে মানুষ? কি মনে হয় স্টেজে কি গান, আপনার প্রচারে কি গানের? না, প্রচারে মানে তো মানে যেখানে দরকার হয় করি। আমি তো এখন মানে ওই একটা ব্যাপারে আমি তো মানুষের কাছে পরিচিত হয়ে গেছি যে আমি শিল্পী একজন। আমি ভাওয়াইয়া বা অন্যান্য, এখন রবীন্দ্রসঙ্গীতও করি, আমি সবই করি। ওটা আমার সত্তা, ওটা আমার, আমি অনেক সময় বলি রক্তের সাথে ওটা চাকরিটা ছিল, এটা ছিল বৃত্তি, ওটা হচ্ছে আমার একেবারে পেশা নয়, নেশা। তো মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষাও তরি। সংযুক্ত মোর্চার ডাকে একেবারে পুরো বান এসে গেছে। 28শে ফেব্রুয়ারি যে বান শুরু হয়েছিল, এখন তার ঢেউ চারদিকে ছড়িয়ে পড়ছে।
এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই, ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দড়াদড়ি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। মাঝে আর একদিন বাকি রঙের উৎসব হোলির। তবে তার আগে শুক্রবার জলপাইগুড়ি শহরে হোলির আবির, রং এবং বিভিন্ন সরঞ্জাম বিক্রি শুরু হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসছেন হোলির সরঞ্জাম নিতে। এবার বাজারে ন্যূনতম বলতে বিভিন্ন ধরনের রং বেরঙের আবির, পিচকারি, মুখোশ, টুপি প্রভৃতি রয়েছে। তবে এবার রঙের চাহিদা খুবই কম বলে জানালেন দিনবাজার এলাকার জনৈক বিক্রেতা টিটু আগরওয়াল। তিনি জানান, করোনার জন্য এবছর হোলির বাজারে কিছুটা প্রভাব পড়েছে, তবুও মানুষ দূর দূর থেকে আসছেন, বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাচ্ছেন। অন্যদিকে ক্রেতারা জানালেন, বর্তমানে করোনা পরিস্থিতির কারণে নিয়মকানুন মেনেই তারা হোলির উৎসব পালন করবেন। হোলির বাজার মোটামুটি একটু ভালোই জমছে, কাস্টমার আসতেছে, রিটেল কাস্টমার আসতেছে। ওই পাইপ, মুখোশ, মানে আবির, কালারিং আবিরগুলো এগুলো বিক্রি হচ্ছে। রং একটু কম বিক্রি হচ্ছে। কম ওই করোনার জন্য মনে করেন, এই জন্য হয়তো বাচ্চাদেরকে খেলতে দেবে না, কিন্তু আবির, পিচকারি, মুখোশ, টুপি এগুলো বাচ্চাদের ভালোই বিক্রি হচ্ছে, বাজারে একটু জমছে। আকর্ষণীয় আমরা ওই মুখোশ, টুপি এগুলোই আনছিলাম, পিচকারি আনছিলাম আকর্ষণীয় পিচকারি, টুপি, মাস্ক এগুলো। কোনটার কেমন দাম আছে দাদা? দেখেন আমাদের কাছে পিচকারি 10 টাকার থেকে স্টার্ট আছে, আপনি 300 টাকা অবধি পিচকারি পাই যাবেন। মুখোশ আমাদের কাছ থেকে 5 টাকার থেকে স্টার্ট আছে, 100 টাকা 150 টাকা লাইটিং মুখোশ আসছে একটা। আর কি আছে? মুখোশ আছে, বাচ্চাদের টুপি আছে, ক্যাপ আছে, ভ্যারাইটি রকমের আছে, চশমা আছে বাচ্চাদের, আবির আছে, কালারিং আছে, মুরগা ছাপ আবির আছে। দাদা একটা অন্য বিটটা বেশি বিক্রি হচ্ছে এই ভোট পারপাসে। ভোট পারপাসে আমাদের কাছে কোনো কাস্টমার নেই, আমাদের সব কালারই বিক্রি হচ্ছে, সব কালারই মোটামুটি একরকমই বিক্রি হচ্ছে আমাদের কাছে আবির। খেলতে নেবার জন্য, বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এই পিচকারি নিচ্ছি। এখানে সব রকমই রং আছে এখানে, তো ভালো। করোনাটা সেই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমাদের খেলতে হবে, যতটা সম্ভব মাস্ক ব্যবহার করতে হবে। এই আবির নিব এবং পিচকারি নিচ্ছি বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। মালবাজার এবং নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থীরা মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন শুক্রবার। জলপাইগুড়ি জেলায় মাল বিধানসভা ক্ষেত্র একদা লাল দুর্গ হিসেবেই পরিচিত ছিল। সেই লাল দুর্গে বিরোধী হিসেবে কাউকেই দেখছেন না সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মনু ওরাও। জেলায় একদা লাল দুর্গ হিসেবে মালবাজারকেই সবাই জানত। বর্তমানে সেই অবস্থা আর নেই। গ্রাম পঞ্চায়েত থেকে চা বাগান সর্বত্রই সংগঠন তলানিতে। তবুও মানুষের ভরসায় ভোটের মাঠে লড়াইতে নেমেছেন সিপিএমের এই যুবক প্রার্থী মনু ওরাও। লড়াইয়ের ময়দানে বিরোধী কাউকেই ভাবছেন না এই বাম প্রার্থী। শুক্রবার মনোনয়নপত্র জমা দিতে এসে এমন অভিব্যক্তি জানান মনু ওরাও। তিনি বলেন, আমি বিরোধী হিসেবে কাউকেই দেখছি না। আমার লড়াই মানুষের জন্য, বেকার যুবকদের কাজের দাবিতে এই লড়াই। এই এলাকায় অনেক সমস্যা আছে। জিতে প্রার্থীর প্রথম কাজ হবে বন্ধ চা বাগান সচল করা, চা বাগানে ন্যূনতম মজুরি চালু করা সহ অন্যান্য কাজে তৎপর হবেন তিনি। আমাদের পুরী মাল এসটি বিধানসভা ক্ষেত্রের সংযুক্ত মোর্চা প্রার্থী হিসাবে আজকে মনোনীত ছিল, মনোনয়নপত্র জমা দেওয়া আজকে। আমার তো অনেক আশা আছে। এই 10 বছরে বেকার যুবক যুবতীদের চাকরি হয়নি, চা বাগান বন্ধ আছে, জলের সমস্যা আছে, অনেক সমস্যা আছে। এই সমস্যাগুলোকে দূরীকরণ করতে চাই। আর মূলত যে বিষয় শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, এই কর্মসংস্থানের জন্য শিল্প কারখানা করতে হবে। এবং গরিব মানুষের যেটুক পারি তাদের সহযোগিতা করে যাব। অনেক গরিবই আজকে তারা অশান্তিতে আছেন,
গরিবরা তাদের ন্যায্য অধিকার, সেই অধিকারটা তারা পাচ্ছেন না। যাতেই গরিবের যে ন্যায্য অধিকার, এই রেশনিং ব্যবস্থা থেকে শুরু করে অনেক কিছু যেটা মানে এর আগের সরকারের আমলে পাওয়া যেত, সেগুলো যাতে আবার এই গরিব মানুষেরা পায়, সেই ব্যবস্থাই আমি করব। জনসমর্থন দারুণ, যেখানেই যাচ্ছি চারিদিকেই প্রচুর জনসমুদ্র আছে, লোক সমর্থন করতেছেন এবং জেতারও সম্ভাবনা আছে 100%। হ্যাঁ, বিরোধী হিসাবে কাকে ভাবছেন? বিরোধী হিসাবে আমি তৃণমূলকেও ভাবছি না, বিজেপিকেও ভাবছি না। আমি গরিব মানুষের জন্য কাজ করব। এর জন্য আমাকে লড়াইয়ের ময়দানে থেকে আমি আমার প্রচার করে, আমার পার্টির প্রচার করে যাতে আমি জিততে পারি, এটাই আমার টার্গেট। এদিন মনু ওরাওয়ের সাথে নাগরাকাটা বিধানসভা আসনের জন্য সংযুক্ত মোর্চার পক্ষে কংগ্রেস প্রার্থী সুখবীর সুব্বাও মনোনয়নপত্র জমা করেন মালবাজারের মহকুমা শাসকের দপ্তরে। সুখবীর সুব্বা জানান, মানুষের আশীর্বাদ পাচ্ছি, বিশ্বাস আছে এবার এই কেন্দ্রে আমরাই জিতব। কেন্দ্রীয় এবং রাজ্য সরকার শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে সাধারণ মানুষকে, তাই মানুষ বিকল্প হিসেবে তাদের ভাবছে। জিতলে এলাকার মানুষের অভাব অভিযোগ দূর করব। এদিন সকাল 11টা নাগাদ মালবাজার শহরে সিপিএম এর দলীয় কার্যালয় থেকে প্রায় 1000 খানেক কর্মী সমর্থক সহ মিছিল করে জোটের এই দুই প্রার্থী শহর পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরে আসেন। সেখানে পুলিশ মিছিল আটকে দিলে দুই প্রার্থী মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। परिकल्पना हमारा तो यही है, अभी अपना क्षेत्र में शांति हो और पूरा सब श्रमिक वर्ग जो गरीब दुखी उनके हर एक आने वाले पीढ़ी के लिए विकास और उज्जवल भविष्य के लिए हम कोशिश करेंगे। चाय बागान में बहुत समस्या है श्रमिकों को, इस जीतने के बाद आप क्या करेंगे श्रमिक लोग के लिए? हाँ, कई हमारे अभी भी श्रमिकों के लिए काफ़ी रोज़गार में कम है और उनके बच्चों के लिए भी आर्थिक अवस्था ख़राब है। साथ में जो भी वेजेज है उनके वो भी कम है और कई बागान भी बंद है और कई सिक गार्डन है। उनके लिए हम कदम उठाएंगे, उनके लिए जहाँ हो सके, जितना हो सके, हर एक जगह जाके उनके जहाँ जो आपको किसको मानते हैं? प्रतिद्वंदी तो हम अभी किसी को नहीं मानते, जो अपना अपना सिद्धांत पर लड़ रहे। हम तो जनता के बीच में जो जनता की जो बुराई, जनता की अच्छाई के लिए जो काम करना चाहते हैं, अब हमें पसंद करे तो बस वही हमारा इच्छा है। जीतेंगे? बस उम्मीद तो हम वही करते हैं, जनता हमें पसंद करेंगे, जनता की दिल में छाप छोड़ेंगे। आज इतना आदमी लोग आए आपके साथ, क्या लगता है? मुझे खुशी है जो मेरे साथ में हमारे अच्छे नेता लोग हैं हमारे साथ में, और मेरे आने वाले पीढ़ी के नए युवक लोग को भी समझ रहा है वो कि केंद्र सरकार और राज्य सरकार कितने भौतावादी कर रहे हैं, जिसकी वजह से नाखुश बंद जनता हमारे साथ आ रहे। সংবাদে এখন সময় বিরতি, রয়েছে অন্যান্য খবর, সঙ্গে থাকুন। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। রাজ্য সড়কের ওপর সেতু নির্মাণের কাজে নিযুক্ত এক শ্রমিকের মৃত্যু, আহত আরও এক শ্রমিক। মালবাজার ব্লকের বাগরাকোট এমইএস থেকে চৈখিম পর্যন্ত ফ্লাইওভার এবং জাতীয় সড়কের কাজ চলছে। বাগরাকোটের ওপরে পাহাড়ি এলাকায় রাজ্য সড়কের সেতু তৈরির সময় লোহার স্ট্রাকচার পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের, আহত আরও এক শ্রমিক। মৃত শ্রমিকের নাম রজক মণ্ডল, বয়স 40, এবং আহত শ্রমিকের নাম বিজয় অধিকারী, বয়স 22। দুজনের বাড়ি নদিয়া জেলায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাগরাকোটের ওপরে পাহাড়ি এলাকায় রাস্তার মাঝে সেতু তৈরির জন্য রড বাইন্ডিং এর কাজ চলছিল। কাজ করতে করতে লোহার রডের স্ট্রাকচার পড়ে দুজনের শরীরের ওপরে। গুরুতর আহত দুজনকেই ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকেরা রজত মণ্ডলকে মৃত বলে ঘোষণা করে। আহত বিজয় অধিকারীর চিকিৎসা চলছে। মালবাজার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার রাতে নাগরাকাটার লুকসানে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম উত্তম বিশ্বাস, বয়স 52, বাড়ি লুকসান বাজারে। উত্তম বাবু এলাকায় শঙ্কর বিশ্বাস নামে পরিচিত। জানা গিয়েছে, এদিন রাত 10:30 নাগাদ উত্তম বাবু রাস্তার পাশেই দাঁড়িয়েছিলেন।
সেই সময় বানারহাটের দিক থেকে আসা একটি গাড়ি উত্তমবাবুকে ধাক্কা মেরে দেয়। স্থানীয়রা উত্তমবাবুকে গুরুতর জখম অবস্থায় শুল্কাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাগরাকাটা থানার পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এখন শুক্রবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শুক্রবার সকাল 8:30 মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 57%, এবং বিকেল 5:30 মিনিটে এর পরিমাণ কমে দাঁড়ায় 45%। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। ঐক্যবদ্ধ জলপাইগুড়ি বিজেপি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা 24 ঘন্টার মধ্যেই হাজারো পথ চলতি মানুষের আশীর্বাদ নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে মনোনয়নপত্র জমা করলেন সদর বিধানসভা আসনের প্রার্থী সৌজিত সিংহ। 17 এপ্রিল ভোট গ্রহণ। ডুয়ার্স সহ জলপাইগুড়িতে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেবার পালা। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।